তো তখন ও যখন লাস্ট মুহূর্তে পেলো না, ইভেন ও প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কোটায় সিট চান্স পেলো, এটা তো অনেকে তখন ভাবে না আমি আর 1 বছর দেবো না, একটা সিট যখন পেয়ে গেছি ওখানে চলে গেলেও না আমার মনের মধ্যে কোথাও ক্ষোভ থেকে যেত যে আমি চেষ্টা করলাম না পুরোপুরি। একটা বছর চেষ্টা করলে হয়তো আমি একটু বেটার জায়গায় থাকতাম। বিভিন্ন যে এক্সাম গুলো আমি দিয়েছি সেই এক্সামের একটা মিস্টেক অ্যানালাইসিস কপি আমি বানিয়েছিলাম, ওই খাতাটা আমার এক্সামের 1 সপ্তাহ আগে হারিয়ে যায়। না থাকে তাই না মানে ওর স্ট্রং জায়গা তো স্ট্রং ছিলই, প্লাস পরীক্ষার আগেই দুর্বলতার জায়গাটা রিভাইজ করার জন্য দুর্বলতারাও স্ট্রং হয়ে যায়। এক্সিলেন্ট টেকনিক। তাহলে এই যে 1 বছর তুই আর একবার প্রিপারেশন নিলি, সেখানে তোর কখনো ডিস্ট্র্যাক্ট হয়েছিলিস নাকি তুই কনসিস্টেন্ট থেকেছিলিস থ্রু আউট দ্য ইয়ার? ডিস্ট্র্যাক্ট কনসিস্টেন্ট এই জিনিসটা না অনেকটা সাইনুসয়েডাল টাইপের, একবার উপরে ওঠে একবার নামে। কলেজ লাইফেই মানুষ ভুল করে এবং ভুল করাটা ইম্পর্টেন্ট, ভুল না করলে তুই শিখতে পারবি না। মানে জয়দীপ স্যার আমাদের যখন ক্লাসে পড়াতেন তখন একটা কথা বলেছিলেন যে when you have passion you need no motivation। বলেছো এসব কথা জয়দীপ? আমাকেও বলো কখনো কখনো, আমি মাঝে মাঝে খুব ডিমোটিভেট হয়ে যাই। নমস্কার, আমি অর্কদীপ। আজকে আমার সঙ্গে আড্ডা দিতে এসছে সুদীপ্ত এবং সুদীপ্তর মা। আপনার নামটা যদি একটু সুস্মিতা সাধুকার। আচ্ছা, আপনারা এসছেন কোথা থেকে? বনগা। বনগা থেকে এসছে। সুদীপ্ত এবছর নিট ক্লিয়ার করেছে এবং সুদীপ্ত বর্ধমান মেডিকেল কলেজে অ্যালটেড। আপগ্রেড করবি না? না না, আমি বর্ধমান মেডিকেল। তো আমাদের অক্সিজমের বর্ধমান টিম খুব স্ট্রং, যেটা লিডার হচ্ছে লুজার বিপ্র। ও লুজার বিপ্র আর নেই বিপ্রেন্দু, ওই লিডার মোটামুটি। কিন্তু তারপরে সুদীপ্ত তো তুই তো সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট। আমি সিবিএসসি স্টুডেন্ট। এটা তোর ফার্স্ট অ্যাটেম্প না ফার্স্ট ড্রপ? এটা আমার ফার্স্ট ড্রপ। আমি ফার্স্ট অ্যাটেম্পট দিয়েছিলাম 2023 সালে। তো সেইবার যখন হয় না, তারপরে এই বছর অ্যাটেম্প নিলাম, এই বছর বেরিয়ে গেল। তো ফার্স্ট অ্যাটেম্পটে তোর কত মার্কস ছিল? আমার ফার্স্ট অ্যাটেম্পটে ছিল 570। মানে অলমোস্ট ইউ আর ক্লোজ। অলমোস্ট আই ওয়াজ ক্লোজ, কিন্তু ওই কিছু কিছু চেক পয়েন্টস আমি ক্লিয়ার করিনি সেই ইয়ারে। 1 মাসে আর কতটা ভালো প্রিপারেশন করা যায়, ওই 1 মাসই প্রিপেয়ার করেছিলাম আমি নিটের আগে। 570 মানে 10-15 নাম্বার কম ছিল। হ্যাঁ, 10-15 নাম্বার কম ছিল। আর মানে ওই যতটা পেরেছিলাম 1 মাসে ততটা কভার করেছিলাম, যতটা করা যেত। কিন্তু ওই কিছু চেক পয়েন্ট আমি ক্লিয়ার করিনি, যেরকম মক টেস্ট বারবার দেওয়া, সেগুলোকে রিভাইজ করা, সেগুলোর মানে ভুল কোথায় হচ্ছে ঠিক কোথায় হচ্ছে এই জায়গাগুলোকে নোট করা, টাইম ম্যাপিংটা, কত টাইমে কোনটা করতে হবে, এগুলোকে আমি অতটা সিরিয়াসলি ফোকাস করিনি সেই ইয়ারে, টাইম কম ছিল বলে। তো ওই 2023 সাল থেকে 24 সাল আমি ওই জিনিসগুলোর উপর খুব কাজ করি নিজে বাড়িতে বসে। তো সেটার পরেই এতটা এগিয়ে এসেছি। বুঝলাম। যখন আগের বার একটুর জন্য পেলো না, তাহলে তো ভেঙে পড়েছিল নাকি? খুবই ভেঙে পড়েছিলাম, 2 মাস মতন খুব শরীর খারাপ ছিল। আর মানে বাবা মা অনেক সাপোর্ট করেছে, অনেক বুঝিয়েছে, অনেক। ওকে এক ছেলে আপনাদের? না, আমার মেয়ে আছে। মেয়ে ছোট? হ্যাঁ। আচ্ছা। তো তখন ওরকম 10-15 নম্বরের জন্য হলো না, কাউন্সিলিং এ গেছিলিস তো? হ্যাঁ, কাউন্সিলিং করেছিলাম আমি। কিন্তু লাস্ট অবধি ডেন্টাল হচ্ছিল, এটা হয়নি, বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়নি? ডেন্টাল হচ্ছিল। এবার আমি কাউন্সিলিং করেছিলাম এবং আমার একটা কলেজ অ্যালট হয়েছিল, আইকিউ সিটি মেডিকেল কলেজ, বাট গভর্নমেন্ট কোটায়। কিন্তু সেটাতে তুই যাসনি? সেটাতে আমি আর যাইনি। তো তখন ও যখন লাস্ট মুহূর্তে পেলো না, ইভেন ও প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কোটায় সিট চান্স পেলো, তারপরেও আপনারা মানে এটা তো অনেকে তখন ভাবে না আমি আর 1 বছর দেবো না, একটা সিট যখন পেয়ে গেছি, এবং গভর্নমেন্ট কোটা মানে হিউজ টাকাও নয়। তো সেইখানে তখন মানে আপনারা ওকে বললেন না যে ও বললো যে না আমি আরো 1 বছর দেবো? বললো মা আমাকে আর একটু সময় দাও, 1 বছর সময় দাও, আমি ঠিক পারবো, আমি সরকারি মেডিকেল কলেজেই যাবো। আমি মানে ওখানে চলে গেলেও না আমার মনের মধ্যে কোথাও ক্ষোভ থেকে যেত যে আমি চেষ্টা করলাম না পুরোপুরি। 1 বছর চেষ্টা করলে হয়তো আমি একটু বেটার জায়গায় থাকতাম, বা আমার বাবা মাকে এত কষ্ট করতে হতো না আমার জন্য, এত টাকা দিয়ে ভর্তি করে, এত কষ্ট করে বাবা মাকে থাকতে হতো না। আমার একটা বোনও আছে, আমার একটা বোনও আছে, তো সেই জন্য আমাকে একটু ভাবতে হয় সেই জিনিসগুলো নিয়ে, যে আমার পরে আমার বোন রয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, তখন যদি আমি ওখানে ভর্তিও হয়ে যেতাম, আমি নিটের জন্য হয়তো প্রিপেয়ার করতাম, কিন্তু 2 নৌকায় পা দেওয়ার আমার ইচ্ছা একদমই ছিল না। তো আমি ভাবলাম 1 বছর পড়ি। তখন আপনারা বোঝালেন ওকে? হ্যাঁ, ও বললো, আর ওর বাবাও বললো হ্যাঁ তুই কর, চেষ্টা কর, পারবি। আর ও বললো মা আমি 1 বছর সময় দাও, আমি ঠিক পারবো, তুমি দেখো। যা তুই যেটা ভালো বুঝিস কর, এইভাবেই। এবং তারপরে যাই হোক এবছর সেই মানে ও যেটা করেছিল, মানে তার মানে সুদীপ তো বরাবরই খুব সিরিয়াস, মানে সিনসিয়ার। ও ছোট থেকেই মানে যেটা যদি ভাবতো যে আমি এইটা পড়বো, এই কাজটা করব, সেটা ও যতক্ষণ না হবে সেটা নিয়েই পড়ে থাকবে, আর অন্য দিকে মন দেবে না। তাহলে এই যে 1 বছর তুই আর একবার প্রিপারেশন নিলি,
সেখানে তোর কখনো ডিস্ট্র্যাক্ট হয়েছিলিস নাকি তুই কনসিস্টেন্ট থেকেছিলিস থ্রু আউট দ্য ইয়ার? ডিস্ট্র্যাক্ট কনসিস্টেন্ট এই জিনিসটা না অনেকটা সাইনুসয়েডাল টাইপের, একবার ওপরে ওঠে একবার নামে। মানে কোনো টাইমে কনসিস্টেন্ট হয়ে যায়, একটা এক্সামের মার্কস ড্রপ হয়ে যায়, আবার হঠাৎ করে মানে মনে হয় যে কি করছি, কেন করছি, এরকম মনে হয়। তো সেটা আস্তে আস্তে জীবন থেকে চলে যায়। মানে আমি যেটা বুঝতে পারলাম, প্রথমে মোবাইল অ্যাডিকশন খুব ছিল, তো সেটা আস্তে আস্তে কাটাই আমি। অনেকটাই চেষ্টা করি মানে না ইউজ করা, ডিলিট করে দেওয়া যা যা ছিল উল্টো পাল্টা সবই, মানে ইনস্টাগ্রাম বলি বা বাকি সোশ্যাল মিডিয়া যা ছিল সেগুলো ডিলিট করে দিই। দিয়ে আস্তে আস্তে নিজেকে হ্যাবিচুয়েট করি পড়াশোনার সাথে আরো বেশি। তো তারপরেও মানে মোবাইল ইউজ হতো, বাট কোন কাজে ইউজ হতো, ইউটিউবে আমি কোনো কনসেপ্ট ভিডিও দেখলাম, আমি কোয়েশ্চেন সলভ করলাম, টেস্ট পেপার সলভ করলাম। তো এই জিনিসগুলোতে আমি বেশি ফোকাস করেছি। তারপরে মানে মোবাইল ইউজটাকে আমি ওইদিকে শিফট করি। তো মানে হয় কিছু ডিস্ট্রাকশনস অবভিয়াসলি থাকে, সবকিছুকে তো ওরমভাবে ফেলা যায় না একেবারে। তো সেটাকে আস্তে আস্তে কাটিয়ে নিয়েছিলাম আমি শেষ অব্দি এসে। আমি শুনলাম আপনি আজকে প্রথম কলকাতায় এসেছেন, হ্যাঁ, এর আগে কখনো কলকাতা আসেননি আপনি? না, এমনি মানে এমনি টুকটাক কাজে এসেছি, কাজে কিন্তু এসেছি। মানে আমার সাথে এমনি ঘোরা টোরা কোনোদিনও হয়নি। ঘুরলেন আজকে নাকি এরপরে আরো কোথাও যাবেন ঘুরতে? না, এবারে বাড়ি চলে বাড়ি চলে যাবেন? তো ও বর্ধমানে গেছিলেন আপনি সাথে নিয়ে বর্ধমান এখনো যাওয়া হয়নি, ওর বাবাই গেছে 2 বার। ভর্তি করতে? আপনি এখনো যাননি, যাবেন তো নিশ্চয়ই? হ্যাঁ, নেক্সট যেতে আমাকে যেতে ও যখন এবার পরীক্ষা দিয়ে এসে ক্যালকুলেট করে বললো যে এবারের নম্বরটা 6.5 650, এবার ওই ফিজিক্সের কোশ্চেনের Master 645। হ্যাঁ, হয়ে গেল। তো যখন ও বললো 650 হচ্ছে, তখন আপনারা কতটা খুশি হলেন? হ্যাঁ, খুবই খুশি হয়েছি। ওর বাড়ি এসে মানে কনফিডেন্ট মুখটা দেখে বুঝলাম যে হ্যাঁ, ও করে এসেছে কিছু একটা। তখন বললো, মা অসুবিধা নেই, এবার হয়ে যাবে। তো আমি খুবই নিশ্চিন্ত হলাম, ও নিশ্চিন্ত হলো। এভাবে চললো। তারপরে যখন আবার পরীক্ষার মানে রেজাল্ট নিয়ে একটা সমস্যা হলো, তখনও টেনশন করছিলাম, কি করলি, কি হবে। যেই মেন দিয়েছিলাম, আমি বললাম তুই তাহলে যেই মেনের ওইটা দেখ, করতে পারিস কি না, না হলে এটাতে তো বলছে আবার পরীক্ষা হবে, কি করবি তুই। সেটাই। তখন আবার বলছে, না মা, আমি এটা নিয়েই থাকবো, তুমি ব্যস্ত হয়েও না, ঠিক একটা সমস্যার সমাধান হবেই, তুমি দেখো। তারপরে হয়ে গেল সমস্যার সবকিছু আমরা যখন 3টে সাবজেক্ট এমনি দিচ্ছি, তখন কোনো একটা সাবজেক্টের উপর আমাদের কনফিডেন্স থাকে যে এই সাবজেক্টটা আমার আছে কিছু, এইটা আমাকে বাঁচাবে। এরকম তোর কোন সাবজেক্ট যেটা? ফিজিক্স। ফিজিক্স তোর খুব স্ট্রং? ফিজিক্স আমার খুব পছন্দের একটা জায়গা। মানে আমি যখনই ক্লাস 9-এ পড়ি, তখন ফিজিক্সে যে যখন গ্র্যাভিটেশন বা এই মেকানিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স যখন ঢুকলো জিনিসগুলো, আমার ইন্টারেস্ট আরো বাড়তে থাকলো এইদিকে। আর সাথে সাথে ম্যাথসটাও আমার ভালো হতো, তো ডেরিভেশন করতে মজা আসতো। তো ফিজিক্স জিনিসটা আমার একটা স্ট্রং এরিয়া ছিল। কেমিস্ট্রি আর বোটানি এই দুটো একটু উইক এরিয়া ছিল, এই দুটোতে আমাকে পরে কাজ করতে হয়েছে। ফিজিক্সে তুই কি করলি এই বছরটাতে, যে বছরটাতে তুই ফিজিক্সে এই বছরটা তোর ফিজিক্সের প্রিপারেশন তুই কিভাবে নিলি? আমি ফিজিক্সের বলতে গেলে আমার ক্লাসিক্যাল যে পার্টটা, সে পার্টটা আমার খুব স্ট্রং ছিল। আমি শুধু প্র্যাকটিস করতাম, আচ্ছা, শুধু বিভিন্ন বই প্র্যাকটিস করতাম। আর ইভেন একটা দুটো বই আছে যেগুলো আমি 4-5 বার করেছি, আচ্ছা। পুরো কমপ্লিট করেছি 4-5 বার। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি প্রায় 4-5 বার করেছি পুরো। আর যেই জায়গাগুলো খুব উইক ছিল সেগুলো আমি ওই জয়দীপ স্যারের গাইডেন্সে ফলো করেছি। যেই জায়গাগুলো উইক ছিল সেগুলো ক্লাস করেছি। বই এনসিআরটি পড়েছি, ফিজিক্সের আমি এনসিআরটি পুরো পড়েছি, পড়ে কোয়েশ্চেন সলভ করতাম বিভিন্ন বই থেকে। এবার যেহেতু ওই জায়গাগুলো আমার উইক ছিল, তো ওগুলোর যখন এক্সাম আমি দিতাম বা থাকতো এক্সামের আগে আমি বইয়ে যেটা রয়েছে সেটা আমি প্রায় 2 বার সলভ করতাম। তো সেটার পরে গিয়ে একটা অন্য কনফিডেন্সের জায়গা বিল্ড হয়ে যেত আমার জন্য। এইভাবে আমার এই জিনিসগুলো আরো স্ট্রং হতে থাকে। আর লাস্টের দিকে গিয়ে আমি বলবো যে যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, তখন সব চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন 45 কোয়েশ্চেন টাইম বেঁধে 1 ঘন্টার মধ্যে করতাম। এই করে আমার মানে আস্তে আস্তে আরো কনফিডেন্স বুস্ট হতে থাকে ফিজিক্সে। বুঝলাম। আর বায়োলজির ক্ষেত্রে কি করতিস? এনসিআরটি? বায়োলজি এনসিআরটি পড়তাম, শর্ট নোটস বানাতাম, বইয়ের পাশে লিখতাম। একটা তো হাইলাইট করি, হাইলাইট করার পরে সাইডে নিজের মাথায় একটা কিছু আসলো সেটা আমি লিখলাম, বা ওই সেন্টেন্স থেকে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা মনে রাখলে হয়তো পুরো কোয়েশ্চেনটাই উঠে যাবে, তো আমি সেটা লিখলাম। লিখে বইয়ের পাতাগুলো বারবার উল্টাতাম, দেখতাম। তারপরে বিভিন্ন যে এক্সামগুলো আমি দিয়েছি সেই এক্সামের একটা মিস্টেক অ্যানালাইসিস কপি আমি বানিয়েছিলাম। বিশাল ব্যাপার। ওই মিস্টেক অ্যানালাইসিস কপিতে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন কোন পেজে সেটার উত্তর রয়েছে আর আমি এটা কেন ভুল করেছি, মানে ওটা আমার
সিলি মিস্টেক কিনা বা তুই জানিস না। ল্যাক অফ কনফিডেন্স কিনা কি আমি জানি না, এটা সিলেবাসের বাইরে, ইভেন সেগুলোকেও আমি পয়েন্ট আউট করে লিখেছিলাম, ম্যাপ করেছিলাম সুন্দর করে। এবার ওই খাতাটা আমার এক্সামের 1 সপ্তাহ আগে হারিয়ে যায়। না থাকে, ও, তাই বলে না। না হারাইনি, মানে ওইটাই আমার একটা মানে মানে ওটাকে তুই রিভাইজ করতিস। পানি হিসেবে মানে আমার কাজ করে যায় পুরো খাতাটা, মিস্টেক অ্যানালাইসিস কপিটা। বুঝলাম। ওটা কি তোর শুধু বায়োলজির জন্য ছিল না সব সাবজেক্টে? সব সাবজেক্ট মানে আমি টেস্ট ওয়াইজ থাকতো। মানে তোর আমি তার মানে সহজ করে যেটা বলছি, ও যেটা যেই পরীক্ষা দিত, মক টেস্ট দিত, ও যে প্রশ্নটাই পারতো না সেটা ও লিখে রাখতো খাতায়, যেটা আমি পারলাম না। হ্যাঁ। কেন পারলাম না, সিলি মিস্টেক হয়েছে নাকি আমার কনসেপ্ট ল্যাক আছে নাকি আমি এই জায়গাটা পড়িনি কখনো, হ্যাঁ সেই অনুযায়ী সেই জায়গাটাকে তুই নোট ডাউন করে রাখতিস। এবং হ্যাঁ। এটার ফলে যেটা ওর হয়েছিল যে ওর যত অ্যাকচুয়ালি দুর্বলতা সেটা একটা খাতার মধ্যে চলে এসেছিল। ওর স্ট্রং জায়গা তো স্ট্রং ছিলই, প্লাস পরীক্ষার আগেই দুর্বলতার জায়গাটা রিভাইজ করার জন্য দুর্বলতাটাও স্ট্রং হয়ে যায়। এক্সিলেন্ট টেকনিক। এবং আমার মনে হয় যে এটা তোকে অনেকটা বিভৎস একটা ইমপ্রুভ করে। ছেলে কি ছোটবেলা থেকে একদম পড়াশোনা নিয়ে মানে ওর এই যে কথাটা যেমন একদম, এটা তখনই কেউ করেন যখন সে পড়াশোনা নিয়ে ভাবছে যে কি করে আরো ইমপ্রুভ করা যায় কি, তো এরকমই কি ছোটবেলা থেকে একদম? ছোটবেলা থেকেই ওর মানে ছোট থেকে তো এমনি কোনোদিন বলিনি যে পড়তেই হবে, এইটা পড়তে হবে। 4-5-এ উঠে তখন ওর বাড়লো যে আমাকে নিজেকে করতে হবে, নিজেকে পড়তে হবে। তখন থেকেই ও নিজেরটা নিজে কি করে করে নেবো, কার কাছ থেকে জানলে ভালো হবে, কে আমাকে বলে দেবে, ও সেইটা ঠিক খুঁজে তোর নিত। বাড়িতে আর কেউ তোকে গাইড করেছে এরকম কেউ না। ডাক্তারির ব্যাপারে, নাকি তো ও প্রথম ডাক্তার বাড়ির? গাইড হ্যাঁ, করেছে আমাদের বলতে আমি আমার বাবা মা, হুম। আমার বাবা মা, আর বিশেষ করে বাবা এই মিস্টেক অ্যানালাইসিস কপি সম্পর্কে আমার বাবাই প্রথমে আমাকে আইডিয়াটা দেন। হ্যাঁ, আচ্ছা। বাবার আমার সঙ্গে খুব বাবা গল্প। বাবার সঙ্গে আমি, তো বাবা কি করেন? বাবা হচ্ছে বনগাঁ যে ভিডিও অফিস আছে হুম। মানে ওখানে সার্ভিস করেন, আচ্ছা ওখানে একটা ডিপার্টমেন্টে উনি। আচ্ছা। তো বাবাই এই আইডিয়াটা দেয় যে এরকম হ্যাঁ, ভাবে এবার করতে মানে হবে। মেনলি আমি এক্সাম দিতাম, তো এবার ভুল হতো, নাম্বার কমছে, আমি ডিপ্রেসড হয়ে যেতাম, তো বাবা আমাকে বলে যে বাবা তুই এটা করে দেখ একবার। তো তারপরে থেকে আমি যখন শুরু করি জিনিসটা করা, আমার মানে আস্তে 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 যে ডেভেলপমেন্ট যেই দিকে যায়, প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে লাস্টে কি যখন ডিসেম্বর মাসে আমার মার্কসগুলো আমি ট্যালি করে দেখতাম আগের এক্সামের সাথে, তখন আমি ডিফারেন্সটা বুঝতে পারতাম যে কোন জায়গায় চলে গেছি। এখান থেকে যদি এই জিনিসটা আমি কন্টিনিউ করে যাই তাহলে আমার আরো বেটার হবে জিনিসটা। বুঝলাম। না, সেটা একটা আমার মনে হয় বিশাল ব্যাপার। এবং যাই হোক, এটা একটা আমার মানে এই যে খাতাটা খুব ইম্পর্টেন্ট এরকম খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে, এবং আমাদের জীবনেও যদি ভুলটাকে আমরা জানি যে এটাগুলো আমাদের ভুল, ভুল হয়, হ্যাঁ। তাহলে জীবনের যে কোনো ক্ষেত্রে এটা সব জায়গায় আমাদের মনে হয় আমাদের জীবনেও একটা এরকম মিস্টেক অ্যানালিসিস কপি থাকা উচিত, তাহলেই এক ভুল রিপিট হবে না, হ্যাঁ, সেটা নাহলে তো বারবার। এটা তুই কিন্তু পড়াশোনাই করিস না, পড়াশোনার বাইরে আর কিছু কখনো করেছিস? আমার ছবি আঁকতে একটু ভালো লাগে। না এমনি ছেলেরা যেরকম হয় আড্ডা দেওয়া, ক্রিকেট খেলা, হ্যাঁ, আমি ঘুরে বেড়ানো, তুই তো গ্রামের ছেলে। হ্যাঁ, খেলতে খেলতে যেতাম আমি, যেতাম। হ্যাঁ। খেলতে যেতাম। এবার মেন সমস্যাটা হচ্ছে এক্সামের টোটাল 6 মাস আগে তখন খুব ফুটবল খেলতাম। এইবারের এক্সামের? হ্যাঁ, 2024-এর আচ্ছা। এক্সামের আগে 6 মাস আগে ফুটবল খেলতে যেতাম আমি খুব। তো আমার বাপায়ের নখ উঠে যায়। সেই ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে বাড়ি এসে দেখছি পড়াটাকে এফেক্ট করছে। এ তো ডেঞ্জারাস জিনিস, আমার মাথা ফ্রি হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ডেঞ্জারাস জিনিস। তবে তুই তারপরে- পরীক্ষার আগে আর খেলতে যাস না? না, আমি তারপরে থেকে ভাবলাম যে খেলা হবে কোনে, পরীক্ষাটা দিইনি। পরীক্ষার পরে খেলা হবে? হ্যাঁ, তার অনেক আগে না? খেলার সময় আছে, তারপরেই খেলা হবে। আপাতত পরীক্ষায় খেলা হোক, তারপরে তারপরে বাকি দেখা যাবে। বাকি খেলা হবে। বাকি দেখা যাবে কি। তো সিবিএসসি বোর্ডের, হ্যাঁ, তুই সিবিএসসি বোর্ড, তো সিবিএসসি বোর্ড হওয়ার তো একটা জেনুইন অ্যাডভান্টেজ আমার মনে হয় তুই প্রচুর আছে। পেয়েছিস, হ্যাঁ, প্রচুর আছে। কারণ তোকে ওই বইটাই পড়তে হয়েছে সবসময়। আমি 11, 12, 10 সিআরটি পড়েছি। তুই তো ছোটবেলা থেকে এনসিআরটি, মানে এনসিআরটি যে প্যাটার্ন এটা তো জানা, ক্লাস যে ওরা কিভাবে লেখে। এনসিআরটি পড়ছি। এবার কি হয়, ক্লাস 10 অবধি যে এনসিআরটি বুকটা রয়েছে, আচ্ছা, অনেকে আবার ভাবছে, বিশেষ করে ও ভাবছে 6 থেকে 11 এনসিআরটি পড়ছে না। না এনসিআরটি একটা বুক একটা অর্গানাইজেশন, তারা বই বার করে, তো 6 follow এর করে। এনসিআরটি, 11 এর এনসিআরটি। হ্যাঁ, ক্লাস গল্পের ছলে পড়াগুলো ক্লাস 10 অবধি না এনসিআরটি তে অত ডিটেলস কিছু থাকতো না। ইভেন 11, 12 এর বই দেখেই বোঝা যায় যে অত ডিটেলস নেই। কিন্তু যদি কেউ নিট এক্সাম দিতে বসে আর যদি কেউ সিরিয়াসলি এনসিআরটি পড়ে, অনেক তাহলে কিছু সে বের হবে। অনেক কিছু পাবে সেখান থেকে। অনেক ডেপথ থাকে ফিজিক্স বইয়ে, ইভেন অনেক ডেপথ থাকে যেগুলো ক্যাচ করা খুব কঠিন। হ্যামিল্টনিয়ান অপারেটর এই ওই অনেক কিছু লেখা আছে বইতে, কিন্তু ক্যাচ করাটা খুবই চাপের ব্যাপার এই ক্ষেত্রে। তো আমার মনে হতো যে এনসিআরটি পড়ি, মানে প্রথম সবাই বারণ করতো এনসিআরটি পড়তে, কিন্তু
তারপরে এক্সামের আগে তখন এনসিআরটি পড়ে এনসিআরটিতেও যে মার্কিংস করা, তারপরে খাতায় ওগুলোকে ছোট ছোট পয়েন্ট করে লেখা, এগুলো খুব হেল্প করে। আর মানে সিবিএসই ব্যাকগ্রাউন্ড থেকে এই একটা হেল্প কি, এই ইংলিশ বুক আগে থেকে পড়ে আসছি, এনসিআরটি আগে থেকে পড়ে আসছি, আমি ধাঁচটা জানি, তো ওটাই আমার অবভিয়াসলি একটা খুব মানে হেল্প হয়েছে এই লাইনে। বুঝলাম। তোর এই যে সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট বনগাঁতে বসে, আমাদের খোঁজ কি মা দিল না তুই বার করেছিস? হ্যাঁ, আমিও মা খানিকটা মা বলেছি। প্রথমে মনে হয় খুব সম্ভবত ফেসবুকে অ্যাড দিয়েছিল, মা আমাকে বলেছিল। হুম, এবার আর আমার বাবার একজন ফ্রেন্ড আছেন, তিনি আমাকে বলেছিলেন যে তুমি এখানে পড়তে পারো, খুব ভালো পড়ায়। আচ্ছা। তো আমি তারপর যোগাযোগ করি। সেটা এই বছর তুই ভর্তি হয়েছিস আমি এই তারপরে? বছর ভর্তি হয়েছি। বুঝলাম। তো আমরা তো মেনলি একটু বাংলায়, লোকে ভাবে আমরা বাংলায়, তো তোর অসুবিধা হয়নি বা কি মনে হয়েছে যে? কোনো সমস্যা হয়নি আমার, কোনো সমস্যা হয়নি। আমি খুব এনজয় করেছি ক্লাসগুলো। হুম। যা যা করেছি আমি খুবই এনজয় করেছি, খুব এনজয় করে পড়াশোনা করেছি। না, এনজয় না করলে তো আর কিছু লাভ হবে না। না না না, ওটাকে যদি খুব গাম্ভীর্য ভাবে নেওয়া হয় না, তাহলে মানে আলটিমেটলি দিনের শেষে গিয়ে মানে সেই জিনিসটা আর থাকে না। বুঝলাম। ডাক্তারি নিয়ে কি প্ল্যান? কিভাবে, ওটাও কি ও প্ল্যান করছে এখন যে কিভাবে কি পড়বে, অ্যানাটমি কি করে আমি পড়বে? একদমই ছেড়ে দিয়েছি এখন, মানে নিটের পরে পড়াশোনা তুলে দিয়েছিস আর পুরো? কিছু করছি না। ফুটবল খেলছিস? সেই বই খাতা বন্ধ। ফুটবল ফুটবল আপাতত খেলা হচ্ছে না, আর বাড়িতে বোন আছে, কেউ বোন নেই। আছে, বোনের সাথে খেলা করি, বোনকে সময় দিচ্ছি। এখন এরপরে বেরিয়ে বোন কি যাবো। করে, কোন ক্লাসে পড়ে? বোন ক্লাস 1-এ পড়ে, ছোট। ও খুব খুবই ছোট। ছোট। তো বোনকে তো, বোন ফ্যামিলি, সময় তো আর পরে কখন ও তো দিতে চলে পারবো। যাবে বর্ধমানে, ও তো হ্যাঁ, হোস্টেলে থাকবে। hostel। তো হোস্টেল লাইফ নিয়ে কি সিনিয়রদের সঙ্গে কথা হলো বর্ধমান মেডিকেল কলেজে? একজন দুজন সিনিয়রের সাথে কথা হয়েছে, আর তেমন কারোর সাথে কথা হয়নি। একদম গিয়ে ডাইরেক্ট অফলাইন কথা হবে। অফলাইন কথা হবে। আর কলেজ নিয়ে কি ভাবছিস, কি এক্সপেকটেশন? কলেজ নিয়ে কলেজেও কি এরকম একটা মিস্টেক অ্যানালিসিস কপি রাখবি? কলেজে দুটো রাখিস, একটা সাবজেক্টের জন্য রাখিস, একটা একটা জীবনের জীবনের জন্য। জন্য। সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আর কলেজ লাইফেই মানুষ ভুল করে, এবং ভুল করাটা ইম্পর্টেন্ট। ভুল না করলে তুই শিখতে পারবি না। সেটাই। আপনারা এখন কি ভাবছেন তাহলে, এখন ওই যে ও ডাক্তার হয়ে গেল, আপনাদের এখন তাহলে সব চিন্তা নাকি এখন এবার এবার মেয়েকে নিয়ে ফোকাস করছেন, যে এবার মেয়ে, তো চিন্তাই মেয়েকেও কি আছে। ডাক্তারি করবেন ভেবেছেন? এখন ও পড়ছে, ছোট মানুষ, এখন কোন দিকে দাদা যাচ্ছে দাদা কি দিকে- দাদা কি দাদা কি ভয় পায় বোন, না, না দাদা কি পেটায়? দাদাকে পেটা, সেটাই। ওকে বরং তো শাসন আমি তো করে। অনেকটাই বড় হই ওর থেকে, তো আমি মানে খুবই ভালোবাসি ওকে। বুঝলাম। তোর কি ইচ্ছা বোনকে কি করার? আমার বোন যেদিকে যেতে চায় সেদিকে যাবে। সেটাই, এটা এটা কিন্তু আমরা বলি, তারপরে কি এটা করি আমরা? না, আমরা এটা মুখে বলি যে যে যায়, তারপরে আমরা বলি না তোকে ডাক্তার হতে হবে, দেখ মানে আমরা এমন ভাবেই বলি, আমরা মুখে বলছি হয়তো যে যা চায়, কিন্তু তারপরে আমরা বাকি শুধু দেখাই যে দেখ ডাক্তার, দাদা ডাক্তার হয়ে কত ভালো, এই হচ্ছে ওই হচ্ছে, দেখ দেখ। না, তাই হোক। আমার একটা ইচ্ছা রয়েছে, হুম। মানে আমি ইচ্ছা রয়েছে না, ইচ্ছা ছিল এককালে। আমার ফিজিশিয়ান হওয়ার খুব ইচ্ছা ছিল, মানে না ফিজিশিয়ান না, মানে ফিজিক্স, ফিজিসিস্ট হওয়ার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ তুই ডাক্তার না হলে ওটাই হতিস। তাই হতাম, ফিজিসিস্ট হতাম, মানে ফিজিক্স নিয়ে রিসার্চের লাইনে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। ক্লাস 9-10-এ তখন খুব মজা আসতো। তো যদি বোন ওইদিকে স্টিয়ার করে, আর যদি ওর ইন্টারেস্ট আমি দেখি, তাহলে আমি ওকে ওইদিকেই নিয়ে যাবো। বুঝলাম বুঝলাম। আর তোর পরের জুনিয়রদের জন্য যদি কিছু বলা, যারা এখন নিট দিচ্ছে, যারা স্ট্রাগল করছে, তারা হয়তো এখনো এইবারের পরীক্ষার পরে ডিপ্রেশনে 3-4 মাস নষ্ট করে ফেলেছে অলরেডি, এবং ভাবছে আর 6 মাস বাকি আছে, এবার তাদের জন্য তুই কি বলতে চাস? হ্যাঁ, তো আহ, যারা এরকম অবস্থায় রয়েছে, অবশ্যই তাদের খুবই কঠিন সময় যাচ্ছে এখন। আমার মনে হয় এই কঠিন সময়টাকে যদি একটু অন্য ভাবনা দিয়ে যদি ভেবে, আমি যদি মনে করি যে আমি এগিয়ে যাব, আমি পারবো, তাহলে সেটা অবশ্যই হবে। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপরে যখন বাবা মা সাপোর্ট করলো, বাকিরাও বললো যে হ্যাঁ তুই কর, তো ওই যে ফোর্স স্টার্টটা দিল, সেটার পরে যদি আমি নিজে থেকে একটা নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পারি এই দিকে, তাহলে অবশ্যই হবে, তাহলে কেউ আটকাতে পারবে না। মানে জয়দীপ স্যার আমাদের যখন ক্লাসে করাতেন, তখন একটা কথা বলেছিলেন যে when you have passion you need no motivation. বলেছো এসব কথা জয়দীপ? আমাকেও বলো কখনো কখনো, আমি মাঝে মাঝে খুব ডিমোটিভেট হয়ে যাই। When you have passion in something you need no motivation. হ্যাঁ, Nobody can motivate you other than yourself. মানে নিজেই মোটিভেট হয়ে যাবে তোমার যদি প্যাশন থাকে ওইদিকে। তো সেটাই বলবো যে সবকিছু, মানে জীবনে অনেক হার্ড টাইমস আসবে, বাট এটা তো মানে এটাকে নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, এগোতে হবে, না এগোলে চলবে না। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আমার মনে হয় যে সুদীপ্ত খুবই ইন্টেলিজেন্ট ছেলে, এবং খুব ওর মানে অনেকে থাকে যারা এমনি হয়, আর অনেকে থাকে যারা খুব
মানে প্ল্যান মাফিক জীবনে চলে। তো যাদের জীবনে একটা প্ল্যান আছে তারা সবসময় জীবনে সাকসেসফুল হয়, কারণ প্ল্যান ছাড়া জীবন খুব এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুদীপ তো আমার মনে হয় খুব ইন্টেলিজেন্ট এবং প্ল্যান করে যেভাবে চলে সব ক্ষেত্রে, আমার মনে হয় জীবনে অনেক সাফল্য ওর জন্য আরো অপেক্ষা করে রয়েছে। এটা সবে শুরু, সবে একটা ধাপ, অনেক সাফল্য এখনো দেখা বাকি। আমার মনে হয় তুই অনেক বড় ডাক্তার হবি এবং তুই জীবনে যেটাই করবি সেটাতে তুই সাকসেসফুল হবি, কারণ তোর একটা ভিতরের খিদে রয়েছে এবং একটা প্ল্যান রয়েছে। চেষ্টা করবো অবশ্যই। অল দ্য বেস্ট। আজকের ভিডিও এই অবধি। আমরা আবার কোনো একটা নতুন ভিডিওতে নতুন কারোর সাথে আড্ডা দেব। আমার মনে হয় যে যেরকম সুদীপ্ত বলল যে ও একটা বছর যখন লাস্ট মুহূর্তে একটুর জন্য চান্স পায়নি, তারপরে ও ভেঙে পড়েছিল, বেশ 1-2 মাস ওর সময় নষ্ট হয়ে যায়, ও কিছুই করতে পারেনি, বাট তারপরে ও ঘুরে দাঁড়িয়েছে, ফিরে এসছে এবং পরের বার আলটিমেটলি ওর যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে ভেদ করেছে। তাই এখন যে পরিস্থিতি থাকুক না কেন, আমি সবসময় মনে করি ওই যে ওয়ান ডে আর ডে ওয়ান এর মধ্যে একটা পার্থক্য আছে। ওয়ান ডে আমি করব, কোনো একদিন আমি না করে আজকেই সেই প্রথম দিনটা শুরু করা উচিত, তাহলে আমার মনে হয় জীবনের পরিবর্তন সম্ভব। আজকের ভিডিও এই অবধি। যারা নিট অ্যাসপিরেন্ট তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেটাতে জয়েন করতে পারো। আর আর কিছু বলার নেই। বাকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন অবধি একটু ভালো থাকো আর একটু পড়াশোনা করো।